গত কয়েকদিনে পুরা বিশ্বের টেক ইন্ডাস্ট্রি কাঁপায় ফেলছে চীনের বানানো সর্বাধুনিক এআই যার নাম ডিপসিক। খেয়াল করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইন্ডাস্ট্রি এখানে বছরের পর বছর আমেরিকা রাজত্ব করছে, যেই ইন্ডাস্ট্রিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই স্টারগেটের মতন প্রজেক্টে প্রায় $500 বিলিয়ন এআই ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করার ঘোষণা দেন, যেই ইন্ডাস্ট্রিতে ওপেন এআই এর স্যাম অল্টম্যান, সফট ব্যাংকের মাসায়োশি সানের মতো লোক দীর্ঘদিন যাবত রাজত্ব করতেছে, যেই ইন্ডাস্ট্রিতে ইউএস এর নামি দামি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, সেইখানে মাত্র 2 মাস সময়ের মধ্যে বানানো ডিপসিকের নতুন R1 মডেল, যেটা কিনা ইভেন একটা সাইড প্রজেক্ট ছিল, আমেরিকার পুরা 12টা বাজায় দিছে। এনভিডিয়ার মতন টেক জায়ান্ট একটা কোম্পানির বাজার মূল্যায়ন $600 বিলিয়ন বেশি কমে যায়, যা কোনো কোম্পানির ইতিহাসে একক দিনে হওয়া সবচেয়ে বড় লস। তো এমন কি করলো চীনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এইটার বিশেষত্ব কোন জায়গায়? এইটা নিয়ে এত হুলুস্থুল কেন পড়লো, আর এইটার প্রভাব ইউএস এর উপরে কেন এত বিকট আকারে পড়লো? এই সবগুলা জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনার স্বপ্নের কোন একটা গ্যাজেট, যেমন আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক কিংবা কোনো একটা গেমিং পিসি, আপনি কি জানেন এইগুলার কোনো একটা বাস্তবে আপনার হাতেও থাকতে পারে? ভিডিওটা দেখতে থাকেন, আপনার জন্য সামনে একটা খুব ভালো সংবাদ অপেক্ষা করতেছে। প্রথম প্রশ্ন হইতেছে, কারা এই জিনিসটা করলো? এই ডিপসিক জিনিসটাই আসলে কি? ডিপসিক হইতেছে মূলত একটা স্টার্টআপ, একটা এআই ডেভেলপমেন্ট ফার্ম, যেটা মূলত চীনের হাংজো বেসড। এইটা ধরেন শুরু হয়েছে 1 বছরের কিছু বেশি সময় হয়েছে, 2023 সালের শেষ দিকে এটা শুরু হয়। লিয়াং ওয়েনফেং এই কোম্পানির ফাউন্ডার, যিনি হাই ফ্লায়ার নামক চাইনিজ কোম্পানির কো ফাউন্ডার। এই হাই ফ্লায়ারই হইতেছে ডিপসিকের ওনার বা মালিক। তো আপনি এখন বলতেই পারেন লিয়াং এখন হয়ে গেছেন চীনের স্যাম অল্টম্যান। এখন কিন্তু ডিপসিক একটা স্বাধীন রিসার্চ ল্যাব হিসেবেই কাজ করতেছে, যেটা মূলত হাই ফ্লায়ারের আন্ডারে আছে আপনি বলতে পারেন। এই ডিপসিকের 3টা মডেল বেশ জনপ্রিয়। 1 নম্বরে আছে R1, 2 নম্বরে V3 আর 3 নম্বরে R10। প্রতিটা মডেল আসলে কি করতে পারে আর এইটা কারা ব্যবহার করবে, এই ব্যাপারগুলা কিন্তু আলাদা। যেমন ধরেন ডিপসিকের R1 মডেল, এইটা মূলত উন্নত যুক্তি নির্ভর বা লজিক বেসড কাজের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে রিইনফোর্সমেন্ট লার্নিং সিস্টেম ব্যবহার করা হয়। এই সিস্টেমটা কি আপনাদেরকে একটু পরে বুঝাইতেছি। তো কাহিনী হইছে, গত 20 জানুয়ারি 2025 ডিপসিকের এই R1 মডেলটা রিলিজ করা হয়। 20 জানুয়ারি তারিখটা কি আপনাদের চেনা চেনা লাগতেছে? জানুয়ারি মাসের 20 তারিখ 2025 এই দিনটাতেই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অফিসে বসেন। আর আপনি তো জানেনই ডোনাল্ড ট্রাম্প আসলে চীনরে একদম দেখতেই পারে না, তাদের উপরে বেশি বেশি ট্যারিফ দেওয়া সহ আরো অনেক ভেজাল করতেছে। ঠিক এই দিনই ডিপসিক তাদের R1 মডেলটা রিলিজ করলো, যেটি আপনি বলতে পারেন চীনের পক্ষ থেকে আমেরিকার প্রতি খুব শক্তিশালী একটা মেসেজ। এই R1 মডেলটা কিন্তু ইতোমধ্যে তার যেসব রাইভাল আছে, যেমন তার প্রতিদ্বন্দ্বী কে হবে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি, মেটার লামা কিংবা গুগলের জেমিনি, এদের মতন টেককে টেক্কা দিয়ে দিতেছে। ওরা যে শুধু একটা ইফেক্টিভ মডেল বানাইছে এমন না, শত শত মিলিয়ন ডলার বা কিছু কিছু ক্ষেত্রে বিলিয়ন ডলার খরচ করা আমেরিকান টেক জায়ান্টদের থেকে অনেক কম খরচে ওরা এই কাজটা করছে। বলতে পারেন 100 ভাগ বা তার চেয়েও কম টাকা ওরা খরচ করছে। ডিপসিকের যে R1 মডেলটা আছে সেটা মাত্র $5.6 মিলিয়ন মতন খরচ করে বানানো হয়েছে। $5.6 মিলিয়ন হয়তো আমার মতন গরিবের কাছে অনেক বেশি টাকা মনে হইতে পারে, কিন্তু ট্রাম্প কত টাকা খরচ করার ঘোষণা দিছে? 500 বিলিয়ন। কিছুদিন আগে মেটাও কিন্তু ঘোষণা দিছিল এই বছর তারা এআই ডেভেলপমেন্টের জন্য প্রায় $65 বিলিয়ন খরচ করবে। এই অঙ্কগুলা দেখেন, 500 বিলিয়ন, 65 বিলিয়ন আর ডিপসিকের R1 মডেল 5.6 মিলিয়ন। কেবল একটা ভগ্নাংশ মাত্র। স্বয়ং স্যাম অল্টম্যানও এইটাকে ইমপ্রেসিভ বলছেন, বিশেষত যত কম খরচে ওরা এই কাজটা করতে পারছে এইটা দেখা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইউএসএ কিন্তু বছরের পর বছর ধরে চেষ্টা করতেছে চীনের হাতে যাতে হাই পাওয়ার্ড এআই চিপ গুলা পৌঁছাইতে না পারে। এমনকি এনভিডিয়া, যারা কিনা এই পুরা দুনিয়ার মধ্যে এআই চিপের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার বা নির্মাতা, তাদের অ্যাডভান্সড যেসব চিপগুলা আছে সেগুলা যাতে চীনের হাতে না যায়, সেইটার জন্য এক্সপার্ট কন্ট্রোলের ব্যবস্থা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টরা অনেক আগে থেকেই করে আসতেছেন। যেমন আপনাদেরকে যদি একটা রিসেন্ট উদাহরণ দেই, যেমন এই জানুয়ারিতে ডেমোক্রেটদের জো বাইডেন, ও তো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়লো, কিন্তু এই ক্ষমতা ছাড়ারও কিছুদিন আগেই তাদের এক্সপোর্ট পলিসি বা রপ্তানি নীতি আরো স্ট্রিক্ট করতেন,
তবে একটা জিনিস কি জানেন, এআই দুনিয়া যতই উল্টায় ফেলুক, বাংলাদেশের সমস্যা হইতেছে উন্নয়নশীল একটা দেশ হওয়ার পরেও আমাদের অদক্ষ বেকার জনবল অনেক বেশি। স্পেশালি আমি শিক্ষিত বেকারদের কথা বলতেছি। এত বড় একটা সংখ্যাকে আপনি যত দ্রুত দক্ষ করতে পারবেন, আপনার দেশ তত তাড়াতাড়ি সামনে আগাবে। আর বেকারত্বের এই ভয়াবহতা থেকে দেশকে মুক্তি দিতে এসআর ড্রিম আইটি খুব ভালো একটা উদ্যোগ নিয়ে আসছে। নতুন বছরে এসআর ড্রিম আইটি আয়োজন করছে 12 দিন ব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এই সব কিছুর ট্রেন্ডিং সব স্কিলস শিখতে পারবেন। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেই আপনি পাইতে পারেন আপনার স্বপ্নের গ্যাজেট আইফোন 16 প্রো ম্যাক্স কিংবা ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন সহ আরো অনেক কিছু। এছাড়াও আপনি যদি এসআর ড্রিম আইটির ফেসবুক পেজটাকে ফলো করেন, তাহলে প্রতি সপ্তাহেই ল্যাপটপ জেতার সুযোগ থাকবে। আবারও আমি বলি, প্রতি সপ্তাহে ল্যাপটপ। আর একটা কথা, আপনি কি জানেন সম্প্রতি এসআর ড্রিম আইটি এর স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5 শুরু হয়ে গেছে অলরেডি, যেখানে আপনি মাত্র 1 টাকায় শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, ক্যাপকাট ভিডিও এডিটিং এর মতন ট্রেন্ডিং স্কিলস। বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন। ইউএসএ পুরা বিশ্বের দেশগুলাকে 3টা ভাগে ভাগ করছে। যেমন ধরেন 1 নম্বর ভাগ, যারা ইউএস এর একদম বিশ্বস্ত দেশ, যেমন ইউকে, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, শুধুমাত্র এইসব দেশের কাছেই অ্যাডভান্সড যে চিপগুলা সেইগুলা বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বিশ্বস্তদের ক্যাটাগরিতে মেক্সিকো আর ভারতকে না দেখে খুব অবাকই লাগছে আসলে, যাকে সেটা আলাদা একটা আলোচনা। দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে চীন কিংবা রাশিয়ার মতন দেশকে, যাদের কাছে ইউএস কখনোই তাদের অ্যাডভান্সড চিপগুলা বিক্রি করবে না। আর বাকি যারা আছে তারা থার্ড ক্যাটাগরির, তারা একটা নির্দিষ্ট পরিমাণ চিপই শুধুমাত্র ইউএস এর কাছ থেকে কিনতে পারবে। মানে এই অ্যাডভান্সড চিপগুলা যাতে কোনোভাবেই চীনের হাতে না যায়, এই ব্যবস্থা ইউএস করে রাখছে। স্পেশালি মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দিকে ইউএস একটু বেশি নজরদারি রাখে, যাতে আবার ওদের হাত থেকে চীনের কাছে এইগুলা চলে না যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই কনফিডেন্ট ছিল যে গত বছরের মে মাসে গুগলের সাবেক চেয়ারম্যান এবং সিইও এরিক শ্মিড এইটা বলছিলেন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চীনের চেয়ে কমপক্ষে 2 থেকে 3 বছর এগিয়ে আছে। The good news is the US is way ahead of China and everybody else. In the case of artificial intelligence, we are well ahead, 2 or 3 years probably of China. যদিও তার কয়েক মাস পরে এরিক শ্মিড তার কথার বিপরীত কথা বলে। উনি বলেন যে চাইনিজ কোম্পানিগুলা এআই স্পেসে খুব ভালো কাজ করতেছে এবং তাদের আরো ভালো করার সুযোগ আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, ডিপসিকের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, এইটা রান করতেও জিপিটির মতন হাই কনফিগারেশনের জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দরকার পড়ে না। এই জিপিইউটাই কিন্তু আসতো এনভিডিয়ার কাছ থেকে। এর ফলে এনভিডিয়া এই ফিল্ডে অনেকটা মনোপলি বানায় ফেলছিল, একাই সে রাজত্ব করতেছিল। ডিপসিক কিন্তু খুবই লো কনফিগারেশনের জিপিইউ, যেমন রাসবেরি পাইয়েও চলে। মানে সব দিক দিয়ে ডিপসিক পুরা এআই মার্কেটটাকে একদম ডিসরাপ্ট করে দিছে। আর এর ফলে এনভিডিয়া একদিনে রেকর্ড পরিমাণ মার্কেট ক্যাপিটাল লসের সম্মুখীন হয়েছে, যেখানে তারা গত 27 জানুয়ারি একদিনে প্রায় $600 বিলিয়ন মতন লস করছে। বাংলা টাকায় প্রায় 66 লক্ষ কোটি টাকারও বেশি, তাও মাত্র একদিনে। সো ডিপসিক আসলে যেটা করছে, এআই ডেভেলপমেন্টের জন্য যে মিথ ছিল আমার মিলিয়ন মিলিয়ন ডলার লাগবে, অনেক অনেক রিসোর্স প্রয়োজন, আমার এই কনসেপ্টটাকেই একদম ভাইঙা চুরা দিছে। এক কথায় এটাকে বলা হইতেছে স্ল্যাপ ইন দ্য ফেস। মেইনলি এটা আমেরিকার গালেই। এইবার এই ডিপসিকের কিছু গুরুত্বপূর্ণ ফাংশনের কথা বলি। প্রথমেই বলতে হয় এটার কাটিং এজ টেকনিকের কথা, যার নাম মিক্সচার অফ এক্সপার্টস বা এমওই। এই টেকনিকটা কিন্তু GPT-4 কিংবা লামা 3 এর চেয়ে আলাদা। এখানে প্রতিটা প্রশ্ন বা প্রতিটা কাজের বেলায় ডিপসিকের মডেলের সবগুলা পার্ট ব্যবহার করা হয় না, বরং ওই কাজটা করতে শুধুমাত্র যেই পার্টটার দরকার সেইটাকেই শুধুমাত্র সে ব্যবহার করে। যেমন ধরেন আমার ব্রেইনের যেই অংশটা এখন এই কথা বলার ক্ষেত্রে ইউজ করা হইতেছে, শুধু ওই অংশটাই ও ইউজ করবে, পুরা ব্রেইন ইউজ করতেছে না। এর ফলে ডিপসিক খুব দ্রুত আর খুব দক্ষতার সাথে এই কাজগুলা করতে পারে। এরপরে আসি ডিপসিকের ট্রেনিং এর আলোচনায়। আমরা শুরুতে রিইনফোর্সমেন্ট লার্নিং বলে একটা টার্ম শিখছিলাম না? এটা হইতেছে এক ধরনের মেশিন লার্নিং, যেখানে মেশিন তার সাথে আপনি যে ইন্টারঅ্যাকশন গুলা করছেন, এর ফলে তার মধ্যে যে এক্সপেরিয়েন্সটা হইছে, এইটার উপরে ভিত্তি করে একটা উত্তর দেয় কিংবা ডিসিশন নেয়। ইন জেনারেল কি হয়, একটা মেশিন কেমনে ফাংশন করবে এটা তো আগে থেকেই ঠিক করা থাকে। একটা সুইচে চাপ দিলে এই হবে, অন্য আরেকটা সুইচে চাপ দিলে ওই হবে। কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং এর বেলায় পুরা সিস্টেমটার একটা ট্রেনিং হয় এবং সেই অনুযায়ী সে অ্যান্সার
দেয়। আপনারা যারা চ্যাট জিপিটি চালাইছেন তারা হয়তো জিনিসটা খেয়াল করছেন। আপনি চ্যাট জিপিটিরে কোনো একটা কোশ্চেন করছেন, আপনাকে ও যে অ্যান্সারটা দিবে আপনার বন্ধু ঠিক সেম ওই কোশ্চেনটা করলেও আপনার এবং আপনার বন্ধুকে চ্যাট জিপিটি সেম বা একই অ্যান্সার দিবে না। এইটা হয় কারণ আপনি প্রতিদিন তার সাথে যে কাজগুলা করেন ও কিন্তু সবকিছুর একটা রেকর্ড রাইখা ওইভাবে ট্রেইনড আপ হয় অ্যান্ড সেইভাবেই একটা অ্যান্সার দেয় যেটা আপনার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য হবে বলে সে মনে করে। অনেকটা একটা বাচ্চার মতন। ভালো কথা আপনি শিখাইলে ও ভালো কথা বলবে, আপনি যদি খারাপ কথা শেখানো খারাপ কথা বলবে। পারসন অফ ইন্টারেস্ট নামে একটা সিরিজ আছে, আপনারা যারা এই সিরিজটা দেখছেন তারা এই ব্যাপারগুলো আরো বেটার বুঝতে পারবেন। ডিপসিককে ট্রেন করার জন্য এইটার বিভিন্ন বিষয় যেমন কোডিং, ল্যাঙ্গুয়েজ, ম্যাথ এইসব সহ আরো অনেক বিষয়ে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা দেওয়া হয়েছে। ডিপসিকের ওয়েবসাইটে গেলেই তাদের V3 মডেলের বিভিন্ন ক্যাপাবিলিটি সম্পর্কে একটা লিস্ট দেয়া আছে এবং তারা যে এগুলাতে অন্য সব রাইভালদের চেয়ে সেরা সেইটাও দেয়া আছে। তার মধ্যে একটা উদাহরণ যদি দেই, ড্রপ টেস্ট নামে একটা টেস্ট আছে যেটা মূলত এইটা মাপে একটা এআই মডেল কতটা ভালোভাবে জটিল যুক্তিভিত্তিক প্রশ্নগুলা মোকাবেলা করতে পারে। সেখানে দেখা যেতেছে ডিপসিকের স্কোর হচ্ছে 91.6%, যেখানে চ্যাট জিপিটি 4 এর স্কোর 83.7%, লামা 3.1 এর স্কোর 88.7%। অর্থাৎ কঠিন প্রশ্নগুলা বুঝা আর তার উত্তর দেওয়ার ব্যাপারে সে কিন্তু তার রাইভালদের থেকে আগায় আছে। এইসব ক্যাপাবিলিটির কারণেই কিন্তু এই ইন্ডাস্ট্রির এত বড় রাজাদের সাথে সে এখন টক্কর দিতেছে। ডিপসিকের ফ্রি ডাউনলোড যে অ্যাপটা আছে সেটা অ্যাপ স্টোর চার্টে চলে গেছে একদম টপে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রিসন, যাকে কিনা টেক কমিউনিটির লেজেন্ডও বলা হয়, তিনি এটাকে বলতেছেন একটা স্পুটনিক মোমেন্ট। রাশিয়া যেমন 1957 সালে তাদের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠায় আমেরিকার মতন পাওয়ারকে হারায় ফেলছিল, সেই রকম একটা মোমেন্টই কিন্তু চীনও দেখাইলো। দিন শেষে বলা যায় এটা যে শুধুমাত্র একটা প্রযুক্তি ভিত্তিক লড়াই, ব্যাপারটা এইরকম না। এইটার মধ্যে জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক অ্যাঙ্গেলও আছে। তবে ইউএস এবং অন্য টেক জায়ান্টরা কিন্তু একদম বইসা নাই। অলরেডি তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেফট, প্রাইভেসি ব্রিচ সহ অনেক অভিযোগ এনে ফেলছে ডিপসিক এআই এর বিরুদ্ধে। ওপেন এআই আর মাইক্রোসফট একদম উইঠা পড়ে ইনভেস্টিগেশনে নামছে যে ডিপসিক তাদের ওপেন এআই সিস্টেমটা থেকে আনঅথরাইজড পদ্ধতিতে কোনো ডেটা চুরি করলো কিনা। মাইক্রোসফট সিকিউরিটি টিম বলতেছে গত বছরের ফল অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাসগুলাতে কিছু সন্দেহজনক কার্যক্রম ওরা লক্ষ্য করছিল, যেটা থেকে ওরা ভাবতেছে তখনই কি ডিপসিক এই ডেটাগুলা চুরি করলো কিনা। স্যাম অল্টম্যান অলরেডি এইটা ক্লেইম করতেছে এই ডিপসিক এআই মডেলটা ডেভেলপ করা হয়েছে তারই কোম্পানি অর্থাৎ ওপেন এআই এর প্রপ্রাইটারি টেকনোলজি, অর্থাৎ তাদের সত্তাধীন যে টেকনোলজি বা প্রযুক্তি ওইটাকে ব্যবহার করে। তার মতে ডিপসিক তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে। অন্যদিকে ব্লুমবার্গের মতে ইউএস অফিসিয়ালরা এইটা ইনভেস্টিগেট করতেছে এনভিডিআর যে লেটেস্ট চিপ আছে সেটা কোনো থার্ড পার্টির মাধ্যমে চায়না আবার পাওয়া গেল কিনা। তারা সিঙ্গাপুরকে এই ক্ষেত্রে বেশি সন্দেহ করতেছে। আরো কিছু অভিযোগের কথা যদি বলি, তবে নিউ ইয়র্ক বেসড সাইবার সিকিউরিটি ফার্ম উইজের মতে ডিপসিকে সেনসিটিভ ডেটা ওপেনলি অ্যাক্সেসিবল করে রাখা হয়েছে, যেমন ডিজিটাল সফটওয়্যার কি, 10 লাখের বেশি লাইনের লগ এন্ট্রি, ইউজার চ্যাট হিস্ট্রি সহ আরো অনেক কিছু, যেটা কিনা এন্টারপ্রাইজগুলো এবং সরকারগুলোর জন্য একটা বড় থ্রেট বা হুমকি। এরপর ইউএস বেসড এআই সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স কোম্পানি এনক্রিপ্ট এআই এর মতে ডিপসিক R1 ওপেন এআই এর তুলনায় 11 গুণ বেশি ক্ষতিকর আউটপুট দেয়। এছাড়া অনেক ইলিগাল কাজে এই ডিপসিক নাকি সহায়তা করতে পারে এন্ড এই কারণে এটা একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট নাকি। আরেকদিকে আবার তাইওয়ানের ডিজিটাল মিনিস্ট্রি এর মতে ডিপসিক চায়নার পক্ষে বায়াস, অর্থাৎ চায়নার পক্ষপাতিত্ব করে বেশি। যেমন এইটাকে যখন তাইওয়ান সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন নাকি এটা বলে যে তাইওয়ান হিস্টোরিক্যালি চায়নার একটা অবিচ্ছেদ্য অংশ। আবার চায়নার প্রো ডেমোক্রেটিক যে আন্দোলন হয়েছিল সেইটা সম্পর্কে কিছু বলতেও নাকি ডিপসিক আপত্তি জানায়। মানে সব মিলায় অনেক অনেক অভিযোগ, যেটা আসলে এক্সপেক্টেড, কারণ রাতারাতি একটা চাইনিজ কোম্পানি এসে ইউএস এর এত বড় বড় কিংদেরকে চ্যালেঞ্জ জানায় দিবে, এটা নিশ্চয়ই ইউএস আর তার বন্ধু রাষ্ট্ররা ভালোভাবে নিবে না, এটাই জানা কথা। সবশেষে এই প্রযুক্তির লড়াই, যেটা কিনা একটা ভূ রাজনৈতিক লড়াইয়ে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি, এইখানে কার বিজয় ঘটে সামনে সেইটাই দেখার পালা। আপনার যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।